হ্যালো দশম শ্রেণীর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে মূলত আমি আলোচনা করতে চলেছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকছে সাজেশন এবং উত্তরপত্র। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। তোমাদের দ্বিতীয় সামেটিক পরীক্ষা বা দ্বিতীয় যে অভিক্ষা যেটাই হোক না কেন, এই পরীক্ষায় কিন্তু তোমাদের ফুল মার্কস থাকছে 40 নম্বর এবং সময় থাকছে বরাদ্দ 1.5 ঘন্টা। দেখো, দেখো সেকশন এতে খেয়াল করো। এতে কি রয়েছে? রিডিং কম্প্রিহেনশন সিন, অর্থাৎ তোমাদের পাঠ্যপুস্তকে যারা তোমরা যে সমস্ত লেসনগুলি তোমরা পড়েছো, সেইখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু আসবে। ওকে? দেখো খেয়াল করো একের দাগে যে টপিকটা তুলে নেওয়া হয়েছে, সেটা নেওয়া হয়েছে আওয়ার রানওয়ে কাইট। লিখেছেন কে? লুসি মড মন্টগোমেরি। দেখো আমি কিন্তু নিচে কিন্তু কোথা থেকে নেওয়া হয়েছে এবং তোমার যে নামটা, অর্থাৎ লেখকের যে নাম, সেই নামটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো এই যে টপিকটা, আমি ধরেই নিচ্ছি তোমরা কিন্তু ভালোভাবে পড়েছো। আওয়ার রানওয়ে কাইট, তাই তো? আমি কিন্তু আর অযথা পড়ে আর সময় নষ্ট করছি না। চলো এক এক করে প্রশ্ন উত্তরগুলি দেখে নেব। দেখো প্রথমে কি রয়েছে? কমপ্লিট দ্য ফলোইং উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য গিভেন টেক্সট। অর্থাৎ এই যে টেক্সট রয়েছে, এই টেক্সট থেকে কিন্তু তোমাকে ওই যে ব্ল্যাঙ্কস রয়েছে সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে। দেখো যতটা পোর্শন লেখা রয়েছে তার পরেরটুকু লিখলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? এই সেন্টেন্স কোথায় রয়েছে সেটি কিন্তু রুল পেন্সিল দিয়ে দাগানো। যতটা রয়েছে তারপর থেকে আমাদের লিখলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? দেখো, প্রথমে কি রয়েছে? দ্য স্পিকার অ্যান্ড হার কম্পেনিয়ন হারিড টু ফিক্স দ্য কাইট। দেখো বক্তা এবং তার যে কম্পেনিয়ন ছিল, সঙ্গী সাথী ছিল, সঙ্গী বা সাথী যেটাই বলো না কেন, তার দাদা। ঠিক আছে? অর্থাৎ এখানে লেখিকা লুসি মন্টগোমেরি এবং তার দাদা ক্লডের কথা কিন্তু বলা হয়েছে, তাই তো? দেখো তারা কিন্তু খুব দ্রুত করেছিল ঘড়িটাকে মেরামত করার জন্য। কেন করেছিল? তো দে ওয়ান্টেড টু সেন্ড ইট বলতে এখানে কাইটটাকে বোঝানো হচ্ছে আফ বিফোর দ্য উইন্ড ফেল। দেখো বাতাস পড়ে যাওয়ার পূর্বে ঘুড়িটাকে তারা আকাশে উড়াতে চেয়েছিল, তাই তো? ২ নম্বর দেখো, দে ওয়েন্ট ইনসাইড দ্য লাইট হাউস লুকিং ফর। তারা কিন্তু লাইট হাউসের ভেতরে গিয়েছিল। কি খোঁজে? কিসের জন্য? দেখো কি খোঁজার জন্য? না তো সাম পেপার, অর্থাৎ কিছু কাগজ খোঁজার জন্য। দেখো লুক ফর মানে কি? খোঁজা। ওকে? নেক্সট ৩ নম্বর দেখো, দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি টু দেম। দেখো প্রথম যে জিনিস তাদের হাতের নাগালে এলো বা কাছে এলো, সেটা ছিল অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুককেস ইন দ্য সিটিং রুম। দেখো বৈঠকখানাতে পড়ে রয়েছে একটা, দেখো পুরাতন চিঠি বুককেসের উপরে। ওকে? সেটা। নেক্সট ৪ নম্বরে দেখো, দ্য কাইট কুড নট বি প্যাচড আপ উইথ রেড পেপার। দেখো ঘড়িটা কিন্তু লাল পেপার দিয়ে প্যাচ আপ করে মানে মেরামত করা যায়নি বা সারানো যায়নি। কারণ কি? দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার। দেখো আর কিন্তু কোনো অতিরিক্ত লাল পেপার কিন্তু ছিল না। তাহলে এখান থেকে বুঝতে পারছি ঘড়িটার কালার কোন কালারের ছিল? না তো লাল রঙের। দেখো লাল রঙের উপরে যদি আমরা অন্য কালারের কিছু মেরে দিই তাহলে তো সেটা একটু অড লাগবে, তাই না? তা কিন্তু অতিরিক্ত লাল পেপার ছিল না। হাতের কাছে পেয়েছিল ওই পুরাতন চিঠিটা। নেক্সট ৫ এর দাগে দেখো, দ্য কাইট সোর্ড। সোর মানে কি? শূন্যের মধ্যে উঁচুতে অনেক উঁচুতে উঠে যাওয়াকে ইংরেজিতে সোর বলা হয়ে থাকে। দেখো দ্য কাইট সোর্ড লাইক আ বার্ড। দেখো ঘড়িটা কিন্তু পাখির মতো উপরে উঠে গিয়েছিল। কারণ কি? দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস। দেখো বাতাস কিন্তু প্রচণ্ড ছিল। ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে? দ্য কাইট হ্যাড ফ্লোন অ্যাওয়ে। ঘুড়িটা কিন্তু উড়ে গিয়েছিল। কোথায় উড়ে গিয়েছিল? ওভার দ্য মেইনল্যান্ড, মূল ভূখণ্ডের দিকে। আশা করি তোমরা সবগুলোই বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন নেওয়া যাক। দেখো এই যে পরের যে কিছু লাইন তুলে দেওয়া রয়েছে, এটা তোমাদের কবিতা থেকে দেওয়া হয়েছে। সি ফেভার। কে লিখেছে? জন মেসফিল্ড, তাই তো? দেখো সি ফেভার কবিতার যে লাস্টের যে তোমার স্ট্যান্জা রয়েছে, সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। চলো এক এক করে আমি প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। দেখো টিক দ্য কারেক্ট অপশন, ঠিক আছে, ফ্রম অল্টারনেটিভস গিভেন বিলো। তো কারেক্ট অপশনে কিন্তু আমাকে টিক মারতে হবে যে অল্টারনেটিভসগুলো নিচে দেওয়া রয়েছে। দ্য টার্ম মেরি ইয়ার্ন স্ট্যান্ডস ফর। দেখো মেরিয়ান বলতে কোন জিনিসটাকে বোঝানো হয়েছে? ডিলাইটফুল স্টোরি। ঠিক আছে? অর্থাৎ আনন্দময় যে গল্প সেটাকে কিন্তু মেরিয়ান বলা হয়েছে। এরপর দেখো দ্য টার্ম কোয়াইট স্লিপ মিনস। দেখো কোয়াইট স্লিপ বলতে কি বোঝানো হয়েছে? দেখো আনডিস্টার্বড স্লিপ। ঠিক আছে? কেউ ডিস্টার্ব করবে না স্লিপে। ঠিক আছে? নেক্সট দেখো দ্য নাম্বার অফ অ্যাডজেক্টিভস ইউজড ইন দিস লাইনস। দেখো এই যে তোমার কবিতার যে লাইন, দেখো এই লাইনগুলির ভেতরে কতগুলো অ্যাডজেক্টিভস রয়েছে সেগুলো কিন্তু আমাদের সংখ্যাটা বলতে বলেছে। দেখো নাম্বার অফ অ্যাডজেক্টিভস কিন্তু এখানে ৭টি রয়েছে।
নেক্সট দেখো ৪ নম্বরে দেখো দ্য টার্ম ট্রিক মিনস দেখো ট্রিক কথার অর্থ কোন জিনিসটি সেখানে সেটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এখানে বলছে ট্রিক বলতে কিন্তু জার্নিকে কিন্তু বলা হয়েছে। তোমাদের কিন্তু ২য় পর্যায়ক্রমিক মূল্যায়নে আনসিন আসবে। দেখো আনসিন কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর করছে। ঠিক আছে? দেখো কিভাবে মানে না বুঝেও আনসিন তোমরা একদম ১০০% তোমরা অ্যান্সার করে আসতে পারবে, সেই সংক্রান্ত কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে। ঠিক আছে? তোমরা চাইলে দেখে নিতে পারো। দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেনস দ্যাট ফলো। দেখো এই প্যাসেজটি কেয়ারফুলি যত্ন সহকারে পড়তে বলছে এবং যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেগুলো কিন্তু তোমার আনসার করতে বলা হয়েছে। দেখো গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল মানে কি বিশ্ব, দেখো বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং কথা মানে ইজ আ লং টার্ম ইনক্রিজ ইন আর্থস অ্যাভারেজ টেম্পারেচার কজড মেনলি বাই হিউম্যান অ্যাক্টিভিটিস। দেখো প্রধানত মানুষের যে কার্যকলাপ হিউম্যান অ্যাক্টিভিটিজের মাধ্যমে দেখো পৃথিবীর কিন্তু যে লং টার্ম দীর্ঘ যে তোমার অ্যাভারেজ যে টেম্পারেচার বা তাপমাত্রা বৃদ্ধি সেইটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? গ্লোবাল ওয়ার্মিং এর জন্য মেইনলি কিন্তু হিউম্যান বিইংসরাই কিন্তু দায়ী। দেখো বার্নিং ফসিল ফুয়েলস রিলিজেস গ্রিন হাউস গ্যাসেস লাইক কার্বন ডাই অক্সাইড ইনটু অ্যাটমসফিয়ার। দেখো এই যে আমরা ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি যেটা ধরো তোমার পেট্রোল হতে পারে, তোমার কয়লা হতে পারে, এগুলোকে বলা হচ্ছে এগুলো হচ্ছে ফসিল ফুয়েলের মধ্যে পড়ে। ঠিক আছে? তো এগুলো কি বলছে এগুলো যদি আমরা দহন করি বা ব্যবহার করি তাহলে কি হবে গ্রিন হাউস গ্যাস কিন্তু বাতাসে কিন্তু রিলিজ হবে অর্থাৎ দেখো লাইক কি কার্বন ডাই অক্সাইডের মতো গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে? দেখো তার ফলস্বরূপ কি হবে? ট্র্যাপিং হিট এর ফলস্বরূপ দেখো সূর্য থেকে যে হিট আমাদের পৃথিবীতে আসছে সেটা কিন্তু বাতাসে বা অ্যাটমসফিয়ারে কিন্তু ট্র্যাপ হয়ে যাচ্ছে। সেটা কিন্তু আর বাইরে যেতে পারছে না। ঠিক আছে? রেইজিং টেম্পারেচার যার ফলস্বরূপ কিন্তু বায়ুমণ্ডলের অর্থাৎ পৃথিবীর কিন্তু গড় যে তাপমাত্রা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। দিস লিডস মেল্টিং গ্লেশিয়ার এই যে টেম্পারেচার বেড়ে যাওয়ার ফলস্বরূপ কি হচ্ছে হিমবাহ কিন্তু গলে যাচ্ছে। ঠিক আছে? অর্থাৎ মেরু অঞ্চলে যে সমস্ত হিমবাহ রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে গলে যাচ্ছে। রাইজিং সি লেভেল ফলস্বরূপ কি হচ্ছে সমুদ্রের যে লেভেলটা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। অ্যান্ড আনপ্রেডিক্টেবল ওয়েদার প্যাটার্ন যার ফলস্বরূপ দেখো একটা আনপ্রেডিক্টেবল ওয়েদার দেখো আবহাওয়ার যে একটা চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু আগে থেকে কিন্তু অনুমান করা যাচ্ছে না, প্রেডিক্ট করা যাচ্ছে না। ঠিক আছে? বা ভবিষ্যৎবাণী করা যাচ্ছে না। দ্য ইমপ্যাক্ট থ্রেটেন্স ওয়াইল্ড লাইফ এর ফলস্বরূপ কি বন্যজীবনকে একটা ঝুঁকির মুখে ফেলছে। ডেস্ট্রয়েজ হ্যাবিটেটস তাদের বাসস্থান নষ্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড এফেক্টস এগ্রিকালচার অ্যান্ড হিউম্যান হেলথ দেখো কৃষি ব্যবস্থা এবং মানুষের যে স্বাস্থ্য সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখো টু কমব্যাট গ্লোবাল ওয়ার্মিং দেখো এই যে গ্লোবাল ওয়ার্মিং কে এঁটে ওঠার জন্য দেখো ইট ইজ এসেনশিয়াল টু রিডিউস কার্বন ইমিশন এটা কিন্তু অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে কার্বনের যে নিঃসরণ পরিবেশে সেটা কিন্তু দেখো রিডিউস করতে হবে, কম করতে হবে। সুইচেস টু রিনিউয়েবল এনার্জি সোর্সেস যেটা দেখো রিনিউয়েবল ইউজেস সোর্সেস বলতে তোমার ধরো বাতাস থেকে ইলেকট্রিসিটি বানানো বা সমুদ্রের জলে থেকে ইলেকট্রিসিটি বানানো, ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে যেটা রিনিউয়েবল, ঠিক আছে? অ্যান্ড প্রমোট ইকো ফ্রেন্ডলি প্র্যাকটিসেস দেখো বলছে পরিবেশ বান্ধব যে সমস্ত জিনিস রয়েছে সেগুলোকে প্রমোট করা উচিত। ঠিক আছে? তো তার মধ্যে দেখো আমাদের কিন্তু ইলেকট্রিক যে গাড়িগুলো বেরিয়েছে সেগুলোও কিন্তু পরিবেশ বান্ধব দেখো কোনো কার্বন কিন্তু পরিবেশের নিঃসরণ কিন্তু হয় না। এভরিওয়ান মাস্ট ওয়ার্ক টুগেদার টু প্রোটেক্ট আওয়ার প্ল্যানেট ফর ফিউচার জেনারেশন দেখো ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এই পৃথিবীকে রক্ষা করার জন্য প্রত্যেককেই কিন্তু একসাথে কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে? দেখো এই হচ্ছে তোমার আনসিন প্যাসেজটা আশা করি মানে বুঝতে পেরেছো। তো চলো এক এক করে প্রশ্নের উত্তরগুলি জেনে নেব। দেখো এখানে কিন্তু সঠিক অ্যান্সারে টিক মারতে বলেছে। হোয়াট ইজ দ্য প্রাইমারি কজ অফ গ্লোবাল ওয়ার্মিং দেখো গ্লোবাল ওয়ার্মিং এর তোমার প্রাইমারি কজ কি প্রধান যে কারণ কি তো বার্নিং ফসিল ফুয়েল জীবাশ্ম জ্বালানি মানে জীবাশ্ম যে জ্বালানি রয়েছে সেটাকেই ব্যবহার করাটাই মেনলি তোমার দায়ী। দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কনসিকুয়েন্স অফ গ্লোবাল ওয়ার্মিং দেখো গ্লোবাল ওয়ার্মিং এর যে ফলটা কি কনসিকুয়েন্স মানে হচ্ছে ফল। দেখো কি বলছে মেল্টিং গ্লেশিয়ার্স দেখো হিমবাহ গলে যাচ্ছে এটাই ফল। নেক্সট দেখো হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু রিডিউস গ্রিন হাউস গ্যাসেস দেখো এটা ইম্পর্টেন্ট কেন গুরুত্বপূর্ণ কেন যে গ্রিন হাউস গ্যাস রিডিউস করা কম করা উচিত কেন তো টু স্লো ডাউন গ্লোবাল ওয়ার্মিং দেখো গ্লোবাল ওয়ার্মিং যাতে দেখো ধীর গতি করে দেওয়া, ঠিক আছে, যাতে তাড়াতাড়ি না ঘটে। নেক্সট দেখে নেবো হোয়াট ক্যান ইন্ডিভিজুয়াল ডু টু হেল্প কমব্যাট গ্লোবাল ওয়ার্মিং দেখো একটা ব্যক্তি বিশেষ কি করতে পারে গ্লোবাল ওয়ার্মিংকে মানে এটে ওঠার জন্য। তাকে বলছে প্রমোট ইকো ফ্রেন্ডলি প্র্যাকটিসেস দেখো পরিবেশ বান্ধব যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলোকে প্রমোট করা।
দেখো নেক্সট আমরা দেখে নেব ট্রু ফলস। সঙ্গে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের দিতে হবে। দেখো ১ নম্বরে কি রয়েছে? গ্লোবাল ওয়ার্মিং হ্যাজ নো এফেক্ট অন দ্য ওয়াইল্ড লাইফ অ্যান্ড হ্যাবিটেটস। এটা কিন্তু ফলস, তাই তো? দেখো গ্লোবাল ওয়ার্মিং এর কিন্তু এফেক্ট রয়েছে। দেখো ওয়ার্মিং থ্রেটস ওয়াইল্ড লাইফ অ্যান্ড ডেস্ট্রয়স হ্যাবিটেটস। দেখো কি বলছে? ওয়াইল্ড লাইফকে কিন্তু এটা ঝুঁকির মুখে ফেলছে এবং যে বাসস্থান সেগুলো কিন্তু ডেস্ট্রয় করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। ২ নম্বর দেখো সুইচিং টু রিনিউয়েবল এনার্জি সোর্সেস ক্যান হেল্প রিডিউস গ্লোবাল ওয়ার্মিং। দেখো এটা কিন্তু ট্রু রয়েছে। দেখো রিনিউয়েবল এনার্জিতে যদি আমরা শিফট করি তাহলে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং অনেকটাই কমে যাবে। দেখো প্রমোটিং রিনিউয়েবল এনার্জি ইজ এসেনশিয়াল টু রিডিউস কার্বন এমিশন। ওকে? কার্বনের যে নিঃসরণ সেটা কিন্তু কম করতে হবে। এটা কিন্তু প্রমোট করার ব্যাপার রয়েছে। নেক্সট দেখে নেব একটি কিন্তু কোশ্চেন রয়েছে যার মান ২। হোয়াই ইজ ইট নেসেসারি ফর এভরিওয়ান টু ওয়ার্ক টুগেদার টু ফাইট গ্লোবাল ওয়ার্মিং? দেখো এটা প্রয়োজন কেন হয়ে দাঁড়িয়েছে যে প্রত্যেকের এগিয়ে আসতে হবে গ্লোবাল ওয়ার্মিং এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য। ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক আনসারটা। ইট ইজ নেসেসারি ফর এভরিওয়ান টু ওয়ার্ক টুগেদার। দেখো প্রত্যেকের কিন্তু এটা প্রয়োজন একসাথে কাজ করা। কারণ কি কালেকটিভ এফার্ট দেখো সম্মিলিত যে প্রয়াস ইজ নিডেড প্রয়োজন। কেন প্রয়োজন? টু রিডিউস এমিশনস অ্যান্ড প্রোটেক্ট প্ল্যানেট ফর ফিউচার জেনারেশন। দেখো ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই যে আমাদের প্ল্যানেট রয়েছে, গ্রহ রয়েছে সেটাকে কিন্তু রক্ষা করার জন্য কিন্তু আমাদের প্রত্যেককেই কিন্তু এগিয়ে আসতে হবে। চলো এরপর দেখে নেব গ্রামার এবং ভোকাবুলারি। দেখো ডু অ্যাজ ডিরেক্টেড যেমন নির্দেশ দেওয়া হয়েছে তেমন করতে বলেছে। দেখো এতে দেখো কি বলছে আ অল আস ওয়েল দ্যাট অল ইজ ওয়েল এটা আস হবে না। অল ইজ ওয়েল এটা কিন্তু ইজ হবে। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স করতে দেওয়া হয়েছে। দেখো সেন্টেন্সটা কিন্তু পজিটিভে রয়েছে, হ্যাঁ বাচকে রয়েছে। ঠিক আছে? আমাকে কিন্তু এমনভাবে লিখতে হবে মানে যাতে পরিবর্তন না হয় কিন্তু সেন্টেন্সটা নেগেটিভও হয়ে যায়। দেখো নাথিং ইজ ওয়েল দ্যাট ডাজ নট এন্ড ওয়েল। দেখো নাথিং আর ডাজ নট দেখো নটটা রয়েছে। দেখুন দুটো নট কেটে দিলে কি হয়? পজিটিভ হয়ে যায়, তাই তো? তাহলে কিন্তু আগের অবস্থা ফিরে আসছে। তো নাথিং ইজ ওয়েল কোনো কিছুই ভালো না। যেটা ভালোভাবে শেষ হয় না। দুটো নেগেটিভ রয়েছে, তাই তো? এরপর দেখো কি রয়েছে আ ভেরি ফিউ ম্যাটারস আর অ্যাজ প্রেশাস অ্যাজ গোল্ড। দেখো কম্পারেটিভ করতে দেওয়া হয়েছে। দেখো ডিগ্রি চেঞ্জ সম্পর্কে কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে। তো কিভাবে কোন ডিগ্রিটা আমরা চেঞ্জ করব, ঠিক আছে? কিভাবে করতে হয় সমস্ত নিয়ম কিন্তু সেখানে কিন্তু বলা রয়েছে। চাইলে দেখে নিতে পারো। দেখো এটা কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফার করলে কিন্তু এটা হবে গোল্ড ইজ মোর প্রেশাস দ্যান মোস্ট আদার মেটালস। ঠিক আছে? এরপর সেটা দেখো হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক হি টুক রেস্ট এটা সিঙ্গেল সেন্টেন্স করতে দেওয়া হয়েছে। চলো বাই কমপ্লিটিং হিজ ওয়ার্ক হি টুক রেস্ট অর্থাৎ তার কাজ শেষ করে সে কিন্তু বিশ্রাম করলো, তাই তো? নেক্সট যেতে দেখো খেয়াল করো রাজু সরি রানু রানু হ্যাজ সাম মানি হি ক্যান বাই বুকস। দেখো ইনফিনিটিভ করতে বলা হয়েছে। দেখো ভার্বের আগে যদি আমি টি ও টু বসাই তাহলে কিন্তু ইনফিনিটিভ হয়, তাই তো? তাহলে এটা কিন্তু অ্যান্সার করলে এভাবে। দেখো রানু হ্যাজ সাম মানি টু বাই বুকস। ওকে? নেক্সট রয়েছে ইতে দেখো আই অ্যাম সিওর অফ হিজ সাকসেস। দেখো মেক ইট কমপ্লেক্স সেন্টেন্স এটা জটিল বাক্যে কনভার্ট করতে হবে। দেখো আই অ্যাম সিওর দ্যাট দেখো বলছে হি উইল সাকসিড এখানে হি হবে। ঠিক আছে? হিটা কোনোভাবে মিসিং হয়ে গেছে। ঠিক আছে? আই অ্যাম সিওর দ্যাট হি উইল সাকসিড আমি নিশ্চিত সে সফল হবে। ওকে? এরপর দেখে নেব একটা লেটার তোমার সংবাদপত্রের সম্পাদককে লিখে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু দেখো এডিটোরিয়াল লেটার অর্থাৎ অফিসিয়াল লেটার কিন্তু এবার আসছে। ঠিক আছে? দেখো গতবার কিন্তু পার্সোনাল লেটার দিয়েছিল। এবার কিন্তু ২০২৭ সালে যে সমস্ত পরীক্ষার্থী বন্ধুরা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছো, তাদের জন্য কিন্তু এডিটোরিয়াল লেটার কিন্তু আসছে। তোমরা কিন্তু একটা লেটার কিভাবে লিখতে হয় তোমরা যদি শিখে যাও, তাহলে কিন্তু একাধিক লেটার কিন্তু তোমরা লিখতে পারবে। দেখো এই লেটারটা কি সম্পর্কে লিখতে দিচ্ছে? তো রাইট আ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার উইদিন 100 ওয়ার্ডস অর্থাৎ ১০০ শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে। দেখো এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং। দেখো তোমার উদ্বেগ ব্যক্ত করে কি সম্পর্কে না তো বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে তোমার যে উদ্বেগ সেই উদ্বেগকে ব্যক্ত করে সংবাদপত্রের সম্পাদককে কিন্তু চিঠি লিখতে বলা হয়েছে ১০০ শব্দের মধ্যে। দেখো চিঠিটা লিখলে কিন্তু এইভাবে হবে। ১ম এ কিন্তু কি দিবে? অ্যাড্রেস দিয়ে দেবে। অর্থাৎ কোনো নিউজ পেপারের সম্পাদকের অ্যাড্রেস। ওকে? এভাবে কিন্তু লিখতে হয়। তারপরে কিন্তু সাবজেক্ট দিতে হবে। অফিসিয়াল লেটারে সাবজেক্ট মাস্ট আর ডেট কিন্তু অবশ্যই। যেকোনো চিঠিতে কিন্তু ডেট কিন্তু অবশ্যই মাস্ট। নাহলে কিন্তু মার্কস কেটে নেওয়া হবে। দেখো সাবজেক্টটা কিন্তু এই যে চিঠির যে তোমার আ কোয়েশ্চেন সেখানে কিন্তু লেখাই থাকে। দেখো অ্যাবাউট এর পর থেকে দেখো দেওয়াই থাকে। ঠিক আছে?
প্রিপারেশন অন থাকে অনেক সময়, ঠিক আছে? তো সেইটা কিন্তু নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। সেটা কিন্তু কোয়েশ্চেন পেপারেই দেওয়া থাকে। আমাদের একটু খুঁজে নিতে হবে। তারপর সাবজেক্ট কি রয়েছে? কনসার্ন অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস। দেখো বিশ্ব উষ্ণায়ন এবং তার ফলাফল সম্পর্কে উদ্বেগ। ঠিক আছে? এটাই হচ্ছে সাবজেক্ট। দেখো ডিয়ার স্যার বলে শুরু করতে হবে। দেখো সংবাদপত্রে সম্পাদককে লেখার কিন্তু একটা গদ আছে, নিয়ম রয়েছে। দেখো এই যে এই অবধি কিন্তু তোমাকে পুরোটাই মুখস্থ করতে হবে। এই অবধি কিন্তু সম্পাদককে কিন্তু যে চিঠি লেখার ক্ষেত্রে কিন্তু মুখস্থ করতে তোমাকে হবে। ঠিক আছে? দেখো তারপরে কিন্তু আমাদের সাবজেক্টটা লিখে দিলেই কিন্তু হবে। দেখো সাবজেক্টে কি রয়েছে? অ্যাবাউট এর পরে কি রয়েছে? গ্লোবাল ওয়ার্মিং রয়েছে তো? দেখো বলছে অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং। ওকে? তাই থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি কি বলছে? আই উড লাইক টু ভেন্টিলেট মাই ভিউজ অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং। দেখো আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে দেখো আমি কিন্তু ব্যক্ত করতে চাইছি আমার মতামত। কি সম্পর্কে? না তো গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে। দেখো আই অ্যাম ডিপলি কনসার্নড, দেখো আমি গভীরভাবে উদ্বিগ্ন কি সম্পর্কে? অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ইটস ডিভাস্টেটিং ইমপ্যাক্ট অন দ্য প্ল্যানেট। দেখো আমি কিন্তু গভীরভাবে তোমার কনসার্নড উদ্বিগ্ন দেখো বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে এবং এর যে বীভৎস যে ইমপ্যাক্ট ফলাফল আমাদের যে গ্রহের উপরে সেই সম্পর্কে। দেখো রাইজিং টেম্পারেচারস আর কজিং গ্লেসিয়ার্স টু মেল্ট। দেখো টেম্পারেচার বৃদ্ধির ফলে হিমবাহগুলো কিন্তু গলে যাচ্ছে। সি লেভেলস টু রাইজ, দেখো সমুদ্রের যে লেভেলটা সেটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। অ্যান্ড আনপ্রেডিক্টেবল ওয়েদার প্যাটার্ন, দেখো আবহাওয়ার যে প্যাটার্নটা সেটা কিন্তু আগে থেকে কিন্তু প্রিডিক্ট করা যাচ্ছে না। দিস থ্রেটেন্স ওয়াইল্ড লাইফ, এটা কিন্তু ঝুঁকির মুখে ফেলছে কাকে? না তো বন্যজীবনকে। ডেস্ট্রয়েজ হ্যাবিটেটস, দেখো তার ফলে বাসস্থান নষ্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড এন্ডেঞ্জার্স হিউম্যান লাইফস, দেখো কি বলছে? মানুষের যে জীবন সেটাকেও কিন্তু বিপন্ন করছে। ইমিডিয়েট অ্যাকশন ইজ নিডেড টু রিডিউস গ্রিন হাউস গ্যাসেস, ঠিক আছে? গ্যাস ইমিশন বাই শিফটিং টু রিনিউয়েবল এনার্জি সোর্সেস। দেখো দেখো একদম ইমিডিয়েট কিন্তু আমাদের অ্যাকশনের প্রয়োজন আছে, তৎক্ষণাৎ অ্যাকশনের প্রয়োজন আছে। কেন? না তো এই গ্রিন হাউস গ্যাসকে যে কমানোর জন্য, যাতে পরিবেশে রিডিউস বেশি না হয়, তোমার মানে পরিবেশে যাতে রিলিজ বেশি না হয়, এটাকে রিডিউস করতে হবে। ঠিক আছে? আমাদের শিফট করতে হবে কি? দেখো রিনিউয়েবল এনার্জিতে। রিনিউয়েবল এনার্জি বলতে বায়ুচালিত যে সমস্ত বাতাস শক্তিকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি তৈরি করা, সমুদ্রের ঢেউকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি তৈরি করা, ঠিক আছে? কোনো বা জলপ্রপাতকে কাজে লাগিয়ে ইলেকট্রিসিটি বানানো, এগুলো রিনিউয়েবল এনার্জির মধ্যে পড়ে। দেখো প্রম্পটিং প্রম্পটিং রিসাইক্লিং, তারপর রিসাইকেল করতে হবে। অ্যান্ড কনজার্ভিং সোর্সেস, দেখো যে সমস্ত উৎসগুলি রয়েছে সেগুলোকে সংরক্ষণ করতে হবে। দেখো উই মাস্ট রেজ অ্যাওয়ারনেস, আমাদের কিন্তু অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা বাড়াতে হবে। অ্যান্ড অ্যাডাপ্ট সাস্টেনেবল প্র্যাকটিসেস টু প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট ফর ফিউচার জেনারেশন। দেখো ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য আমাদের কিন্তু দেখো মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং টেকসই সংক্রান্ত যে পদ্ধতি সেগুলো কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। দেখো লেট আস অল কমিট টু মেকিং আ ডিফারেন্স অ্যান্ড কম্বেটিং গ্লোবাল ওয়ার্মিং বিফোর ইটস টু লেট। দেখো আমাদের কিন্তু প্রত্যেককেই একটা প্রতিশ্রুতি দিতে হবে। কিসের প্রতিশ্রুতি? দেখো এটা অতিরিক্ত দেরি হওয়ার আগেই কিন্তু আমাদের কিন্তু গ্লোবাল ওয়ার্মিংকে কিন্তু দেখো এঁটে ওঠার জন্য কিন্তু প্রত্যেককে কিন্তু প্রতিশ্রুতি দিতে হবে। ঠিক আছে? দেখো, I request you to highlight this issue on your esteemed daily to spread awareness about global warming and its consequences on environment. দেখো, বিশ্ব উষ্ণায়ন এবং এর যে পরিবেশের যে সুদূরপ্রসারী প্রভাব সম্পর্কে আপনি আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করার মাধ্যমে দেখো এটা কিন্তু অ্যাওয়ারনেস সৃষ্টি করুন। ঠিক আছে? এটা কিন্তু বলছে। আমি আপনাকে অনুরোধ করছি এই কারণে। দেখো থ্যাংকিং ইউ সিনসিয়ারলি, তোমার নাম অ্যাড্রেস কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে? দেখো এইভাবে কিন্তু চিঠি কিন্তু লিখতে হয়। দেখো, এই হচ্ছে আলোচ্য প্রশ্নোত্তরের সেট। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিও এবং চ্যানেলে যদি ১ম বা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আমি এরকমই ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করতেই থাকি। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।